চলিলা রায়ের বলে তুলসী হলসী মনতে হলসী চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী কুলে কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী কুলে কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী কুলে সরসী কুল কোথায় রাধা কুণ্ডের তীর যেই না সেখানে এসেছে দেখছে গোবিন্দ বসে আছে চিন্তা করছে রাধারানী বলেছে যে আগে কিন্তু যেচে যেচে বধূর কাছে যাবি না তোকে দেখতে পেয়ে যদি বধূ ডাকে তবেই যাবি কারণ নারীর মানটা তো বজায় রাখতে হবে কি গো মা নারী জাতির মানটা তো সর্বস্ব ধন তাই না নারী জাতি কথায় কথায় অভিমান করে তাই না তা বলছি সাবধান কিন্তু সখী তুইও নারী আমিও নারী তা এখন বৃন্দা চিন্তা করছে যে আমি তো গোবিন্দের কাছে যেতে পারবো না কিন্তু আমি যে এসেছি সেটা তাকে জানাতে হবে তাই কি করেছে নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে আর ওই রুনুঝুনু শব্দ পেয়ে গোবিন্দ ডাকছে তুলসী গোবিন্দের ডাক শুনে তুলসী মনে মনে বলছে শ্যামনগর সারা আমি দেব না তুমি ডেকে দেখো ডাকার কত জ্বালা অনেকক্ষণ ধরে ডাকছে বাবা ও তুলসী বেশ অনেকবার ডাকার পরে কাছে এসে ডাকছে তুলসী বলি ও তুলসী যেই না গায়ে হাত দিয়ে ডাক দিয়েছে তুলসী যেন মনে হচ্ছে শুনেও শুনতে পাইনি আরে শ্যামনগর কি হয়েছে দেখো কখন থেকে তোমায় ডাকছি বলি ও তুলসী দাঁড়া কখন থেকে ডাকছো 10 বার ডেকেছো বাবা কখন থেকে ডাকছি 10 বার হলো তাহলে 20 বার ডেকেছো শ্যামনগর 20 বার ডেকে নিজেকে খুব ক্লান্ত মনে করছো একবার ভাবো না এই জগতের জীব যে তোমাকে সারা জীবন ধরে ডাকে কই তুমি তো তাদের ডাক শুনতে পাও না আর 20 বার থেকে নিজেকে খুব পরিশ্রান্ত মনে করছো গোবিন্দ বলছে তুলসী আমার ভক্তরা সারা জীবন ধরে আমাকে ডাকতে হবে না আমার ভক্তরা যদি আমাকে ডাকার মতো একবার ডাকে আর তার ডাক যদি আমি একবার কানে শুনতে পাই আমি জনম জনম সেই ভক্ত তা বলো আমায় ডাকছো কেন এসেছো তুমি বনে তুলসী বলো না তুমি কি আমার জন্য এসেছো না না আমি তোমার জন্য আসতে যাব কেন আমি এসেছি আমার প্রয়োজনে তবে হ্যাঁ রাধারানী তোমার জন্য মালা পাঠিয়ে দিয়েছে এই নাও এবার কি করলেন গোবিন্দ আমার তুলসীকে পাশে বসালেন দেখিয়া তুলসী মনেতে উল্লাসী বসাই নিজ কাছে আপনি আপনি কহায়ে সকলেই রায়ের গমন পুছে বসানোর উদ্দেশ্যটা কি আমার রাধারানী কখন আসবে তুলসী কিন্তু কোনো কথা বলছে না বাবা কোনো কথা বলছে না তিনি কি করেছে ওই মালাটা গলায় পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে কিছুক্ষণ পর আবার মালাটা খুলে নিয়েছে আর যেই না খুলে নিয়েছে বলছে ও তুলসী তুমি মালাটা খুলে নিলে কেন আমার জন্য বলছে হ্যাঁ তোমার জন্য দিয়েছিল তাই তোমাকে পরালাম আর খুলে নিয়ে যাচ্ছি তার কারণ হলো এই যে মালার মধ্যে তোমার অঙ্গগন্ধ লেগে আছে এটা আমার রাধারানীকে দেখাবার জন্য হরি বল ও এই কথা তা আমার রাধারানী কখন আসবে বৈষ্ণব পদপাঠে একপাশে দাঁড়িয়ে বলছি শোনো গোবিন্দ তুলসীর কাছে জিজ্ঞাসা করলে ও তোমায় কিছু বলবে না আমি বলছি তুমি শোনো অবসময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে সে যে বিনোদিনী আসিবে এখনি সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে থাকো সরসী কুলে সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে থাকো সরসী কুলে
বসে বসে জপ করো, বসে বসে জপ করো। আমাকে জপ করতে হবে। কি জপ করতে হবে? জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। জয় রাধে জয় রাধে বলে বসে বসে জপ করো। ও, আমাকে জপ করতে হবে, তাও রাধা নাম জপ করতে হবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? সবার ক্ষেত্রে যে নিয়ম, তোমারও তো একই নিয়ম। হ্যাঁ, কিছু পেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে শ্যামনগর। তা জপ করলে হবে তো? আচ্ছা, তা কি করে হয়? শুধু জপ করলে হবে না, জপ করো আর নয়ন জলে ভাসো, আহা বসে বসে জপ করো। বসে বাধা রাখতে হবে। জপ করো নয়ন জলে ভাসো, তাতে রাধা তাপতে হবে। বসে 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 জপ করো। এদিকে শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, আমি যে পাঠালাম তুলসীকে, কাজ মনে হয় আমি ভালো করি, ওকে পাঠিয়ে মনে হয় আমি কাজটা ঠিক ভালো করিনি। কারণ ওই তুলসী, এই ললিতা, আমার মন বলছে ওই তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার প্রাণনাথের রাঙা চরণ তলে ওই তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। আমার প্রাণ বধুর চরণ তলে তুলসী নিবেদিত হয়ে ও গেছে। গো আমার পরাণ বন্ধুর কাছে তুলসী নিবেদিত হয়ে আছে। ওই তুলসী ঠিক আমার বধুর রাঙা চরণে নিবেদিত হয়ে গেছে। বলতে না বলতে তুলসী ঢুকেছে ঘরে। এবার তুলসী চিন্তা করছে দেরি হয়ে গেছে আসতে আমার, তাই মালাটা ললিতার হাতে দিয়েছে। ললিতা একটু মুখরা সখী। হ্যাঁ, এখন ওই ললিতা যেই মালাটা নিয়ে গিয়ে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে বাবা, ওই গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানী আর ঘরে থাকতে পারছে না। আরে এই তুলসী, মালাটা তো আমি আমার বধূর জন্য পাঠিয়েছিলাম, তাকে পরাবি তুই, কিন্তু খুলে এনেছিস কেন বল? আচ্ছা এনেছিস ঠিক আছে, আমাকে কেন পরালি বল না সখী? আমার যে বধূ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। হয় আমাকে পথ দেখা, আর না হয় তুই আমায় সঙ্গে নিয়ে চল। তুলসী বলছে উপায় একটা আছে। বলি শোন রাধে, তোর বাপের বাড়ি হলো ভানু বংশ, সূর্য বংশ। তোর বিবাহের সময় তোর মা বলেছিল যে দিদি, আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা দিতে যায়, কারণ আমাদের একটা নিয়ম আছে বছরে একবার সূর্য পূজা দিতে হয়, তা যদি কোনোদিন ভানু পূজা করতে যায় আপনি কিন্তু বাধা দেবেন না। তা এটাই তোমার সুযোগ, সূর্য পূজা ছলা করে তুমি বধূ দর্শনে যেতে পারবে। তবে একটু ছলনা করতে হবে। পূজাটা যে তুমি যাবে করতে, কি উদ্দেশ্যে যাবে সেটা শুনে রাখো। তুমি যখন ঘরে বসে বসে কাঁদবে, তোমার শাশুড়ি আসবে, এমন একটা জায়গায় ঘা দিতে হবে যে তোমার শাশুড়ি তাড়াতাড়ি করে তোমাকে পুজো করতে পাঠিয়ে দেয়। জায়গা মতো ঘাটা দিতে হবে। কি বলছি শোন, তুই যাবি, তুই বলবি যে আপনার ছেলে মানে আমার স্বামী, আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি যে আমার স্বামী নাকি মারা যাবে। এই কথা যেই না বলেছে, এবার রাধারানী বসে বসে কাঁদতে আরম্ভ করেছে। এই কাঁদ, জোরে জোরে কাঁদবি। ও মা